প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্স। আমি তানভীর তারেক। আমি ঠিক আজকে লাইভে যখন বসে আছি এই সময় আসলে অনেক বিষয় নিয়ে আলাপ করা যায়। সারাদিন আহ, শহরে বা সারা দেশব্যাপী যে আলোচনা হয়েছে, চীনের মহামান্য রাষ্ট্রপতি এসছেন অতিথি হয়ে। ফেসবুকে তুমুল বিতর্ক চলছে বব ডিলানকে সাহিত্যে কেন নোবেল দেয়া হলো, তিনি কতটা সঙ্গীতকার, কতটা সাহিত্যের মানুষ, সে নিয়ে আজকে পুরোটা দিন গিয়েছে বিশ্ব ডিম দিবস হিসেবে, সেটা নিয়েও আলোচনা করতে পারি। যাই হোক, এইসবের কোনো বিষয়ে আমরা আজকে যাচ্ছি না। আজকে আমরা যেহেতু লাভ বক্স প্রেম বিষয়ে আলাপ করব এবং সেই প্রেম বিষয়ে আলাপের সাথে শুধু আজকে অন্যান্য দিনের মতো না, আজকে এক পৃথিবীর প্রেমের প্রতিনিধি এসছেন, চিত্রনায়িকা আইরিন। আইরিন কেমন আছো? হ্যাঁ, ভালো। আজকে শুধু প্রেমের আলাপ করব, সেটা আমি আগে বলেছি। তার আগে বলে যাই যে ৩-৪টা উপসঙ্গ আমি যে বললাম যে এই 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 অনুষঙ্গে কথা বলতে পারি। ছোট করে যদি বলি যে ছবির আগে যে এই যে নানানজনকে ইনভাইট করা, যে আমার ছবিটা দেখেন, বা থাকে না যে কিভাবে আসলে প্রমোশনের জায়গাটা অ্যাকচুয়ালি আপনি কি বলতে যাচ্ছেন? কিভাবে সে প্রভাবিত করো যে আসলে প্রভাবিত করা সম্ভব না যদি কিনা সে ওই জিনিসটাকে ভালো না বাসে। তো আমার কাছে মনে হয় যে আমি একটা জিনিসের জন্য আহ্বান জানাতে পারি, বাট সে একসেপ্ট করবে কিনা বা সে গ্রহণ করবে কিনা সেটা টোটালি ডিপেন্ড করে যে শুনছে, যে দেখছে, তার উপরে ডিপেন্ড করে। তো ভালোবাসা থেকে যখন আমাদের কাজ, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা জানি আমাদের বাংলাদেশকেই আমরা অনেক বেশি ভালোবাসি। সো একজন বাঙালি আরেকজন বাঙালিকেও ভালোবাসি। তো সেই অর্থে যখন বাংলা সংস্কৃতির, বাংলা ফিল্মের প্রতি তাদের যে একটা ভালোবাসা, সেই জায়গা থেকে তারা এত কষ্ট করে সিনেমা হলে গিয়ে যখন সিনেমাটা দেখে, তখন আসলে অন্যরকম সিনেমা হলে গিয়ে কি কষ্ট করে যায় নাকি, আনন্দ নিয়ে যায়? না না না, আমি এখানে একটু বলি যে অবশ্যই কষ্ট করেন ওনারা যখন সিনেমা হলের পরিবেশ, প্রত্যেকটা হলের পরিবেশ অতটা সুন্দর না। দেখা যায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে হলের পরিবেশটা অত সুন্দর না, সেই ক্ষেত্রে দেখা যায় ওনারা কষ্ট করে হলেও ওর ভিতরে এনজয় করেন ঠিকই, বাট কষ্ট করে এনজয়টা করেন। আচ্ছা আচ্ছা, এবার আসি যে এক পৃথিবী প্রেম সেই ছবির গল্প নিয়ে বলবো। কিছুদিন আগে এখানে আয়নাবাজি নায়িকা এসেছিলেন এবং একই প্রশ্ন যদি আমি আইরিনকে বলি যে ছবির যে দিক বদল হয়েছে, তোমরা ফিল্মে এসছো, ফিল্মটাকে বিলং করা, যে আমি চিত্রনায়িকা এই হিসাবে নিজেকে, এই ফিল্মটাকে ভালোবেসে কাজটা করার ক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কি? যে অনেকের যেমন আমি আবারও নাবিলা প্রসঙ্গে আসি, সে বলে যে না, আমি ফিল্মটাকে আমি আমার যে প্রফেশন সেই জায়গাটাকে ধরে মাঝে মাঝে ছবি করব। এই মাঝে মাঝে ছবি করার ক্ষেত্রে আইরিনের ক্যারিয়ার গোলটা কি? যে তুমি কি মাঝে মাঝে ছবি করতে চাই চাও কি কিনা, বা তোমার রেগুলার করতে চাই, এই ধরনের কোনো কোশ্চেন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে বললে আমি একবারেই বলবো যে 2013-তে আমার প্রথম ছবি রিলিজ হলো নভেম্বরে। আফটার দ্যাট আমি কিন্তু মোটামুটি বিজ্ঞাপন ছাড়া আমাকে আর কোনোখানেই মোটামুটি মডেলিংয়ের আর কোনো জায়গাটা বা নাটকে বা ডিফারেন্ট আঙ্গিকে, ডিফারেন্ট ওয়েতে আমাকে ব্যক্তি আইরিনকে কেউ কখনো কোনো ক্যারেক্টারে বা গেট আপে দেখেনি আমার কাছে মনে হয়। তো সেই জায়গাটাও যদি আমি চিন্তা করি তাহলে আমি মনে করি যে আমি বিলং করি, যে মনের ভেতর থেকেই ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে যে না, আমি এই জায়গাটাতেই কাজ করতে চাই, কেন জানি না। বাট কাজ করার পরে আমার কাছে কেন মনে হয়েছে যে আমি মিডিয়ার সব থেকে বড় একটা জায়গাতে কাজ করে ফেলেছি, যেটার কাছে বাকি সব অনেক ছোট। তো সেই জায়গাতেই মনে হয় কি যে কাজ করব না এমন না, মানুষের জায়গাটা চেঞ্জ হতে পারে, বাট আমি এটা বিলং করি, আমার ভালো লাগাটা। এই পরিচয়টা তো তোমার প্রথম পরিচয় দিতে চাও, দিতে চাই। সেক্ষেত্রে আমি একটা বিষয় একটু তুলি যে ধারা যদি বলা হয় যে তুমি একটা বাণিজ্যিক ধারার ছবি করে আসছো, বা চতুর্থ ফিল্ম রিলিজ হচ্ছে যেহেতু, এই যে প্যাটার্নের ইয়ে থাকে যে আমি একটু ফ্যামিলি মোডের ছবি করি, বা আমি ঠিক নাচ গান ফাইটিং এর ছবি করি না, এ ধরনের কিছু নাক ছিটকানোর ব্যাপার থাকে।
নায়িকাদের ক্ষেত্রে না, তোমার আমার কাছে টোটালি না, কারণ আমি সিনেমা করতে এসেছি, সিনেমা যেটা সেটাই এখানে আমি ঘোমটা করতে দেবো কেন চাই। ব্যাপার? আমার কাছে মনে হয় সিনেমার কোনো সেকেন্ড কোনো ইন্ডিভিজুয়াল সংজ্ঞা নেই, সিনেমা সিনেমাই। তো সেখানে নাচ থাকতে পারে, সেখানে গান থাকতে পারে, সেখানে ফাইটিং থাকতে পারে। একটা সিনেমা এন্টারটেইন করার জন্য যেভাবে ডিরেক্টর যেভাবে তৈরি করবেন সেটাই আসলে সিনেমা আমার কাছে মনে হয়। এবং প্রত্যেকটা ছবিতেই আর্ট থাকবে, আর্ট ছাড়া কোনো ছবি হবে না। তো সবকিছু মিলিয়ে একটা সিনেমাকে আমরা যেভাবে দেখে এসেছি, ছোটবেলায় যেভাবে দেখেছি, এখনো যেভাবে দেখছি, হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটু ঘরানাটা চেঞ্জ করছি, যে ভিন্ন ধারার ছবি এভাবে বলে। তো সেই ক্ষেত্রেও আমার কাছে কথা হচ্ছে ওটাও তো সিনেমা। যাক, ঠিক আছে, তাহলে এবার আসলে আরিন কেমন সিনেমা করেন এবং দেখাতে চান সেটা একটু দেখে আসি। এক পৃথিবী প্রেম আসছে সামনের সপ্তাহে, আমরা ছোট করে তার ট্রেলার বা কিছু একটা দেখে আসি। চলুন। কোথায় তোমার দেশ? তুমি ছাড়া নাটকীয়তায় ভর্তি এবং আমার মনে হয় মানে প্রায় পুরো ছবির গল্প আমরা অনেকটা জেনে গেলাম এবং নিশ্চয়ই সাসপেন্সটা থাকবে হলে গিয়ে দেখার জন্য। এই বিষয়ে আমি একটু একটু অন্য প্রসঙ্গে বলি যে এক পৃথিবী প্রেম এই ছবিটার নাম যেহেতু তো থাকে না যে নায়িকাটা আসলে সেই লেভেলের প্রেমিকা ছাড়া তো আসলে এই ছবিতে কাস্ট হওয়ার কথা না। ও তো আচ্ছা। মানে অলিক যখন তোমার সাথে কন্টাক্ট করলো মানে গল্প এবং অন্যান্য অন্যান্য কি ধরনের আলাপ হয়েছিল? এটা খুব সাডেন একটা ব্যাপার। এক পৃথিবী প্রেম ছবিটাতে যখন আমি কাস্টিং হই, আমি জানিও না ছবিটার নাম এক পৃথিবী প্রেম। আচ্ছা। এবং মজার ব্যাপার, আমি আরেকটা ছবি শুটিং করছিলাম, টার্গেট নামে একটা ছবি শুটিং করছিলাম মিলন ভাই আর আমি। তো ওদিন অনেকেই তো আসেন শুটিংয়ের সময়, দেখা যায় ডিরেক্টররা আসেন, আর্টিস্টরা আসেন, সবার সাথে হাই হ্যালো হয়, কথা হয়, জার্নালিস্টরা আসেন, সবার সাথে কথা হয়। তো অলিক ভাই এসছেন, অলিক ভাইয়ের সাথেও যথারীতি কথা হলো, কতক্ষণ গল্প হলো। তারপরে আমি আমার মতো শটে চলে গেলাম। সাডেনলি 1-2 ঘন্টা উনি আমাকে অবজার্ভ করেছেন। তারপর উনি সাডেনলি আমাকে বলছে যে আইরিন, তোমার সাথে আমার দুটো কথা আছে। মানে যে পরিচালক যখন নায়িকাকে দেখেন অনেকটা মেয়ে দেখার মতো না, মানে আমি দেখছি অনেকক্ষণ যে আমার ক্যারেক্টারের সাথে মিলছে কিনা। মিলছে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি তখনও জানি না যে উনি আসলে নায়িকা খুঁজছেন। তো ওই সময় নাকি পরবর্তীতে শুনেছি যে মিলন ভাই বলেছিলেন যে আপনি আইরিনকে একবার একটু দেখেন অলিক ভাই, ও কাজ করছে, ভালো কাজ মিলন করছে। ঘটকালিটা করেছিল। তো সেই হিসাব অনুযায়ী তো মেকআপ রুমে আমরা বসলাম, বসার পরে বলছে আইরিন, তুমি কি আমার ছবিটা করবা? আমি যে নেক্সট মানে ছবিটা করতে যাচ্ছি, ছবিটা করবা কিনা? তো আমি তার দিকে কতক্ষণ তাকিয়েছিলাম, মানে অবাক হওয়ার মতোই। আকস্মিকভাবে একটা ছবির অফার, এবং সাথে হচ্ছে এত স্বনামধন্য একজন পরিচালক, তার প্রথম ছবিতেই উনি দেশবাসীকে জানিয়ে দিয়েছেন তিনি কতটুকু মানে গল্পে কতটুকু কত কি বড় প্রেমিক। হ্যাঁ, প্রেমের ছবিতে প্রেমের আসলে ছবিতে অলিকের আসলে অলিক ভাইয়ের তুলনা নেই। তুলনা নেই। তো সেই জায়গা থেকে আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেলাম, এবং আমি বললাম যে ভাইয়া আপনি কি বলছেন, আমি করব না, আমি অবশ্যই করব। অ্যান্ড তারপরে আমি গল্পও জানি না, রীতিমতো না জেনেই আমি বলে ফেললাম যে কাজটা আমি করছি। এবং পরে আমি ছবির গল্পটা শুনেছি এবং ছবির নাম শুনেছি। এক পৃথিবীর প্রেমিকা। আজকে আইরিন আমাদের সাথে রয়েছেন। প্রেম আসলে কয়বার হয়েছে এবং কতবার প্রেমে পড়েছো? প্রেম তো থাকেই আসলে মানুষের লাইফে। কোনটা চলছে, সর্বশেষ ব্রেকআপটা কি? এই যে অনেকগুলো প্রশ্ন করলাম। আচ্ছা, ব্রেকআপ তো হয় না, দেখা যায় ব্রেকআপটাই আগে উত্তর দিলা তুমি। ব্রেকআপটা আসলে হয় না, ব্রেকআপটা হওয়ার আগেই দেখা যায় ভালোবাসাটাই শেষ হয়ে যায়, যার কারণে আসলে ব্রেকআপ পর্যন্ত যায় না। আচ্ছা আচ্ছা, নাকি নতুনটা এনগেজ হয়ে যায় আগে ততদিনে? তো সেই জায়গা থেকে আসলে ভালোবাসাটা আসলে আমার কাছে মনে হয় যে কন্টিনিউয়াসলি আসে মানুষের আচ্ছা, এই লাইফে। যে কমার্শিয়াল ছবিতে যে তোমরা স্লো মোশনে হ্যাঁ। নায়িকা নায়কের কাছে দৌড়ায়, হ্যাঁ, মানে জীবনে কখনো কি এ ধরনের মানে
দৃশ্য অবতারণা হয়েছে কিনা যে না রিয়েল লাইফে তোমার প্রেমিকের কাছে তুমি দৌড়ে, আমার তখন তো কাছে স্লো মনে মোশন হয় করা যায় না? না আমার কাছে মনে হয় যে ওটা আসলে ফিল্মেই হয়, রিয়েল লাইফে হয় না। আর রিয়েল লাইফে আমার ক্ষেত্রে কখনো হয়নি। মানে ধরো ধরো তোমার প্রেমিক অন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছে, তুমি দৌড়ে যাই কেন, মানে না এরকমটা হয়নি। আর ইনফ্যাক্ট হচ্ছে আহ, আমার কাছে মনে হয় যে ওটা ফিল্মেই হয়। যেমন এমনও হয়ে যায় যে কোইন্সিডেন্টলি কস্টিউমও মিলে যায়, আমরা যেটা ফিল্মে দেখি হ্যাঁ, ওটা হ্যাঁ, রিয়েল লাইফে কখনোই ঘটে না। মানে আচ্ছা। খুব সাডেন কিছু জায়গা ছাড়া কখনোই দেখি না যে রিয়েল লাইফে ঘটে গেছে এরকম কিছু, সিনেমার মতো কিছু হয় না? হয় না। আচ্ছা, কিন্তু জীবনের গল্প থেকে নাকি সিনেমা হয়, আমি শুনি সব গল্পটা সবসময়। যেমন আমি এখানে বলতে চাই যে এক পৃথিবীর প্রেমের যে গল্পটা বৃদ্ধাশ্রমে, যে আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে এখানে পাঠিয়ে কিন্তু স্লো দিচ্ছি, মোশনে তুমি যাচ্ছ, দেখাচ্ছে ট্রেলার আমরা দেখলাম। তো এই ক্ষেত্রে আসলে বৃদ্ধাশ্রমে যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে অবশ্যই। হচ্ছে। তো যার কারণেই কিন্তু সিনেমাতে উঠে আসছে একটা মেসেজ দেওয়া, তথ্য দেওয়া যে আমরা বাবা মা আমাদেরকে টেক কেয়ার করেছেন, সেই ছোটবেলা থেকে এত বড় করেছেন, এখন আমরা কেন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব? এটা তো অবশ্যই। সর্বশেষ বৃদ্ধাশ্রমে কবে গিয়েছো, বা এই ছবি করতে গিয়ে বৃদ্ধাশ্রমের এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করবে? আমি আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, হ্যাঁ, please. তারপর আমরা শুনি। প্রিয় দর্শক, লাভবক্স থেকে নিচ্ছি ছোট একটা বিরতি। আইরিনের আরো গল্প শুনবো, প্রেমের আরো অনেক কাহিনী শুনবো। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক রয়েছি এবং এক পৃথিবীর প্রেমের গল্প নিয়ে বসেছেন চিত্রনায়িকা আইরিন। আইরিন, বিরতির আগে শুনছিলাম তোমার এই ছবির যে প্রেক্ষাপটটা নিয়ে, যে বৃদ্ধাশ্রমে সর্বশেষ কবে গেছো, বা এই ছবি নিয়ে কোনো এক্সপিরিয়েন্স? এই ছবি আমার ক্যারেক্টারটা আসলে অনাথ একটা মেয়ের ক্যারেক্টার, যে কিনা বৃদ্ধাশ্রমে বাবা মাদেরকে টেক কেয়ার করে। সে তার জন্মর পর থেকে আর কি, জন্মের পর থেকেই সে ওই বৃদ্ধাশ্রমকেই চেনে জানে, ওখানেই তার বেড়ে ওঠা। তো আসলে একটা অনাথ মেয়ের ক্যারেক্টারটা কেমন হয় এটা আসলে টোটালি হেল্প করেছে অলিক ভাই। আচ্ছা, কারণ এটা অলিক ভাই যেভাবে আমার মাথার ভিতরে ঢুকিয়েছেন, আলো যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি, টোটালি বারবার গল্পটা শুনিয়েছেন। তারপর শুটিংয়ের শর্ট ডিভিশনের আগে আমাকে বুঝিয়ে দিয়েছেন এখন এভাবে এভাবে আমরা করব কাজটা। দরকার আমার অনেক সময় এমন হচ্ছে যে হয়তো আমি বুঝতে পারছি না বা নিতে পারছি না নেটের ভেতরে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে অলিক ভাই আমাকে সময়ও দিয়েছে যে তুমি আগে নিজের ভেতরে নাও, দেন তুমি ডেলিভারি করো। আচ্ছা, আচ্ছা। এরকমটা হেল্প করেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে বৃদ্ধাশ্রমে যাওয়াটা হয়নি, বাট বৃদ্ধাশ্রমে কিভাবে কি ওইটা অলিক ভাইয়ের কিছু ইনফরমেশন আচ্ছা, দেখেছি বা ইন্টারনেটে সার্চ করে আমি কিছু জানার চেষ্টা করেছি, সবকিছু মিলিয়ে আসলে আচ্ছা, আচ্ছা। তো ছবি হয়েছে। রিলিজের সময় বা পরবর্তীতে যাওয়ার কোনো প্ল্যান আছে কি? ইচ্ছা আছে, কারণ আমার আসলে ইচ্ছা আছে যে পথশিশু এবং বৃদ্ধাশ্রমে যারা থাকেন, হ্যাঁ, এদের জন্য আসলে আমি ইন ফিউচার আমি যদি তাদের কিছু হেল্প করতে পারি, আমি অবশ্যই আমি সোশ্যাল তাদেরকে হেল্প কমিটমেন্ট হ্যাঁ সেই জায়গাটা রয়েছে। কমিটমেন্টের জায়গাটা থেকে। আচ্ছা, তো খুবই মানে হৃদয় বিদারক এবং আসলে সামাজিক কথাবার্তা শুনলাম। এক পৃথিবী প্রেমে, এখন প্রেমে ঢুকতে পারিনি আসলে। আচ্ছা, সেক্ষেত্রে যদি বলি যে আইরিন, ভালোবাসার ক্ষেত্রে ভুলটা আসলে কোন বয়সের হয়? তোমার এক্সপিরিয়েন্স তো বেশ হয়েছে মনে হয়। আসলে এক পৃথিবী প্রেমের ভালোবাসাটা না, আমি ব্যক্তি আইরিনকে জিজ্ঞেস করেছি। ও আচ্ছা, ব্যক্তি আইরিনকে জিজ্ঞেস করলে ভালোবাসাটা ছোটবেলা থেকেই মানুষের ভিতরে গ্রো করে, যখন সে বুঝতে পারে। ভালোবাসার ভুলটা কখন হয়? ও আচ্ছা, ভালোবাসার ভুলটা কখন হ্যাঁ। হয়? যখন মানুষ নিজেকে মানে যাকে ভালোবাসছে তাকে আসলে যখন ভুল ভুল বুঝে ফেলে, হ্যাঁ। ভুল বোঝাবুঝি জায়গাটা থেকে আসলে তোমার ঠিক কোন ক্লাসে হয়েছিল যে না এটা আসলে ভুল ছিল আমার? আম, এরকমটা হয়নি আসলে। আমি খুব আমার নিজের লাইফে অনেক অনেক বেশি আমি ক্যালকুলেটিভ, আচ্ছা, মানে পার্সোনাল লাইফে মানে ভুল হয় না আইরিন? ভুল সাধারণত হয় না। আচ্ছা। চেষ্টা করি সব সময় কাজটা করার পর যেন আমাকে না শুনতে হয় যে আমি এই কাজটা কেন করেছি। দরকার আমি তার আগেই হয়তো বা সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি এটা আমার জন্য ঠিক কি ঠিক না। সো সেই জায়গাটা থেকে আমি অনেক দূরে আছি। আচ্ছা, ট্রেলারে দেখলাম যে তোমার বাবা বা অভিভাবকের সাথে একটা কনভারসেশন হচ্ছে। সাধারণত বাংলা ছবির নায়িকাদের ক্ষেত্রে যেটা হয় যে একটা পর্যায়ে গিয়ে বাবা মাকে কনভিন্স করতে হয় এবং অভিভাবককে কনভিন্স করে সে মানতে চায় না।
এটা আসলে তোমার দেখা তোমার জীবনে বা তোমার আত্মীয় স্বজনের ভেতর বা তোমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে কতটা তুমি ফেস করেছো, যে প্রেমের বিয়ে বা প্রেমের একটা সম্পর্কের ক্ষেত্রে বাবা মার সাথে খুব ফাইট করতে হচ্ছে? আম, এটা হয়, দেখেছি ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি দেখেছি। দেখেছি বলতে ফার্স্টে হয়তো মেনে নেয়নি, পরে ঠিকই ওকে ফাইন, আচ্ছা যেহেতু পছন্দ করেছো ওকে, তোমরাই তো তোমাদের মতো করে লাইফ লিড করবা, সো ওকে তুমি যদি হ্যাপি থাকো তাহলে ওকে ফাইন। ওরকম একটা যে খুব বেশি প্রবলেম হয়েছে বা প্রবলেম শুনেছি এরকমটা হয়নি। আর এখন আসলে মেনেও নাই, রিজনটা হচ্ছে যারা সংসার করবেন বা যারা দুজন লাইফ চলবেন তাদের নিজেদের পথ, তারা যখন লাইফে হ্যাপি থাকবে তখন আসলে এখন ফ্যামিলি বাবা মারা খুব একটা রিজিড থাকে না। ইন্টারফেয়ার করে না। যদি দেখে যে না হয়তো বা এটা ভুল হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো বা বাবা মারা চেষ্টা করেন যে না এই ভুলটা তুমি করো না, আচ্ছা আচ্ছা। এরকমটা। কিন্তু, ছবিতে তো আইরিন কেঁদে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম ছবিতে নায়িকারা যেটা হয় কমার্শিয়াল ছবিতে, আচ্ছা যে বাবা মার সাথে ফাইট করতে হচ্ছে, আহ, পালিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ তো এই এই পালানোর ঘটনা বা খুব প্রেমের ক্ষেত্রে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হতে খুব এক্সাইটিং কোনো ঘটনা আছে কিনা, যে তোমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু পালিয়ে গিয়েছে বা আত্মীয় স্বজনের ভেতরে? খুব মজার একটা ব্যাপার আমি শুনেছি, সেটা হচ্ছে মানে আমার মায়ের কাছে শোনা। আমার বড় মামা হচ্ছে লাভ ম্যারেজ। আচ্ছা, তো নিশ্চয়ই একটা গল্প আছে সেটা। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আমার নানা নানু মেনে নেননি, হ্যাঁ। লাভ ম্যারেজ কিন্তু মেনে নেননি। আচ্ছা। সো বাড়ি থেকে মানে দুটো ছেলে, আমার দুটো মামা, সো বড় মামা হচ্ছে লাভ ম্যারেজ। তো সেই ক্ষেত্রে হচ্ছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তো তারা অনেক দিন সেপারেট ছিলেন এবং আমার বড় মা যাকে বলে, বড় মা কনভিন্স করেছে যে না তুমি মেনে নাও, ওরা তো বিয়ে করে ফেলেছে। পরে হচ্ছে মেনে নিয়েছে। কতদিন পর? তাও শুনেছি যে অন ইয়ার মোস্ট আচ্ছা প্রবাবলি। আচ্ছা, তো তার মানে আইরিনের প্রেমের ক্ষেত্রে তোমার সে মামাটা খুব হেল্প করে না? না না, আসলে এরকমটা কিছুই না, হেল্প করার না, কিছু খুব- না। এখন তো তুমি ভালোবাসাটা খুব ক্যালকুলেটিভ মেয়ে তুমি বললে, সুতরাং শোনো, কোনো ক্যালকুলেশনে নিশ্চয়ই তোমার মামাকে ফোন দাও যে না না, একদমই না, ওইটাই বলছি যে আসলে এখনকার জায়গাটা খুব পজিটিভলি নেয়, যে আম, মানে অতটা কিন্তু ঝামেলা অত ক্রিয়েট টেনশনে করে না, পড়তে হয় না। ক্রিয়েট করে না ফ্যামিলি থেকেও। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে প্রপোজ বা প্রপোজালটা খুব স্বাভাবিকভাবেই খুব আসছে। সেক্ষেত্রে আইরিনের মনে পড়া খুব এক্সাইটিং প্রপোজাল বা প্রপোজ করা বা এসএমএস বা ফোন করা বা সামনে এসে বলা, এ ধরনের পাগলামি কোন ছেলে বা কিভাবে করেছে একটু শুনি। এরকম অনেকেই করেছে, বাট স্পেশাল মনে থাকে না যে না? স্পেশাল মনে থাকে কিন্তু আমি নাম বলতে পারছি না। আচ্ছা, নাম না হলে আহ, নাই শুনলাম। নাম বলতে পারছি না। হ্যাঁ, এরকম লাইফে ঘটেছে এবং খুব ইন্টারেস্টিং ভাবেই সেটা সলভও হয়েছে, যে ও না মানে তার মানে একটা সমস্যা। না না, এটা আচ্ছা। সমস্যাটা বলতে হচ্ছে দেখা যাচ্ছে এক্ষেত্রে হয় কি একতরফা একটা ভালোবাসা ক্রিয়েট হয়, মানে দুদিক থেকে ভালোবাসার জায়গাটা তৈরি হয়নি, আমার ক্ষেত্রে হয়নি, যার কারণেই হচ্ছে ওটা আচ্ছা, হয়নি তো এবার বুঝলাম যে আসলে কেন হয় না মেয়েদের ক্ষেত্রে, মানে থাকে না যে এই এই কারণে আসলে হয় না, বা আমি এই ক্যাটাগরিতে না পড়লে তার তার প্রপোজালটা ঠিক রিসিভ করি না। না, এক্ষেত্রে আমার ওই যেটা ছেলেটা কি মানে কি মানে কি ইয়েটা ছিল, কি অপরাধ ছিল, না কি অপূর্ণতা ছিল, অপরাধটা আমি নাই আচ্ছা, বললাম, অপূর্ণতা কি ছিল? অপূর্ণ আসলে মানুষের ভিতরে অপূর্ণতা কি ছিল সেটা আমি জানি না সেই মানুষটার ভেতরে, বাট তাকে দেখে আমার ভেতরে ওই ভালোবাসাটা ফিল করতাম না আচ্ছা, আমি আচ্ছা। কখনোই, বা তো ফিল করিনি। কিভাবে প্রপোজ করলো আইরিনকে? প্রপোজ কিভাবে করেছিল সেটা হচ্ছে খুব আহামরি কোনো কিছুই না, কিন্তু সেটা স্কুলেরই একজন, সে মানে মানে তুমি স্কুল থাকতে? স্কুলে থাকতে। আচ্ছা। তো ডিরেক্টলি সে আমাকে প্রপোজ করেছে যে আমি তোমাকে ভালোবাসি, এরকম আর কি। তো সেক্ষেত্রে আসলে আমি পজিটিভ যেহেতু রেসপন্স ছিল না, আচ্ছা, সো ডিরেক্টলি বললাম যে না। তুমি কি হেডমাস্টারকে সাথে বলে দিয়েছো? না, হেডমাস্টারকে বলার তো দরকার নেই, কারণ এখন তো তুমি সলভ করতে পারবে। হ্যাঁ আমরাই সলভ করতে পারবো।
কিভাবে সলভ হলো যেহেতু সময় শেষ, গল্পটা শুনতে ইচ্ছা করছে বা শোনাতে ইচ্ছা করছে। সলভ হলো কিভাবে সেটা হচ্ছে আমি বলেই ফেললাম যে না আসলে পসিবল না, আর যদি আপনার খুব বেশি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার ফ্যামিলির কাছে যেতে হবে। আচ্ছা। লাভের শেষ পরিণতিটা তো হচ্ছে বিয়ে, সো আপনি যদি মনে করেন আপনি আমাকে খুব বেশি লাভ করেন তাহলে আপনি আমার ফ্যামিলিতে প্রপোজাল দিতে পারেন, অ্যান্ড দ্যাটস ইট। তাহলে দেখা যাবে জিনিসটা খুব সহজেই সলভ হয়ে যাবে। ওটাকে যদি আমি পেঁচিয়ে অনেকখানি দূরে নিয়ে যেতে চাই তাহলে দেখা যায় ওটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। সো গার্জিয়ানের উপরে ছেড়ে দিলে ওটা জিনিসটা তাড়াতাড়ি বাহ, সলভ বাহ। হয়ে এবার যায়। একটু কাজে ব্যাপারে আসি যে এক পৃথিবী প্রেমের এখন যে ক্যাম্পেইন বা যে প্রচারের কাজ চলছে, হাতে ছবি বা নতুন ছবি নেয়ার ক্ষেত্রে কি অবস্থা, শিডিউলের অবস্থাটা কি আইরিনের কাজে? শিডিউলের অবস্থাটা এবছরেই দুটো ছবি সাইন করেছি এবং দুটোই আল্লাহর অশেষ রহমতে কমপ্লিট হয়ে গিয়েছে। যেটা হচ্ছে আকাশ আচার্য পরিচালিত মায়াবিনী, আর একটা হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বাষ্পস্নান ছবি। বাষ্পস্নান, বাষ্পস্নান। নামটা বেশ catchy। দুটো ছবি কাজ রিসেন্টলি ডাবিং শেষ করলাম বাষ্পস্নান ছবির, ওটা আমার পার্টির ডাবিং কমপ্লিট হয়ে গেছে। আর রিসেন্টলি আরও কিছু কাজের কথাবার্তা চলছে যেগুলি খুব ইমিডিয়েটলি হয়তো বা শিডিউল পড়বে। আচ্ছা। আর এছাড়া টার্গেট নামে আরেকটা ছবি সাহেব চন্দন পরিচালিত কমপ্লিট হয়ে আছে। আর এই তো সব আমার হাতে অনেকগুলো ছবি, অনেক লম্বা ফিরিস্তি। এই যে ছবি নিয়ে ব্যস্ততা বা কাজের শিডিউলের সবচেয়ে প্রিয় মানুষটা কোন মানুষটা তোমাকে বেশি মিস করে, যে আগের আইরিনটা ভালো ছিল এখন এত ব্যস্ত হয়ে গেছে? সেটা প্রেমিক বলছি না, আমি যে কোনো ক্যারেক্টারই হতে পারে। আমি নিজেকে নিজে অনেক বেশি মিস করি। ও, এটা হচ্ছে সুন্দর করে বললে। হ্যাঁ, আমি ব্যক্তি আইরিনকে অনেক বেশি মিস করি, কারণ হচ্ছে ওই আইরিনের যথেষ্ট সময় থাকতো। শুটিংয়ের ফাঁকেও দেখা যেত, মানে শুটিং না অ্যাকচুয়ালি, দেখা যেত তখন মডেলিং করতাম, সো খুব বেশি ওরকম ঝামেলা ছিল না, টুকটাক কাজ করতাম। আর দেখা যেত ভার্সিটিতে যেতাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ওগুলো আসলে মজা miss করা, করো। ওগুলি মিস করি এখন। আচ্ছা, এমনি এখনকার কলিগদের ভেতরে যারা কাজ করছো তোমরা একসাথে, যেমন কিছুদিন আগে আমাদের পিয়া ভোগের কাভার গার্ল হলো, তো এইসব বিষয়গুলো আসলে তোমরা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রিসিয়েশনটা বা তোমার ছবিটা দেখার পর বা দেখানোর পর কার মন্তব্যটা শুনতে ভালো লাগে তোমার কলিগদের ভেতরে? আমার কলিগদের ভেতরে সব থেকে বেশি ভালো লাগে মানে আমার কাছাকাছি যারা আছে, দু একজন ঘনিষ্ঠ নাম হ্যাঁ, বলা যাবে? জামশেদ বা এরকম রিদি, এরা যারা আছে এরা আচ্ছা। খুব কাছে। দেখা যায় এরা কোনো সমালোচনা করলে ওরা ডিরেক্টলি বলে আচ্ছা। যে তুই এটা কেন করেছিস, এটা ঠিক হয়নি, বা এটা ভুল করেছিস, এটা এভাবে করলে পারতি, বা এভাবে করিস, এটা অ্যাভয়েড করিস। এই কমেন্টসগুলি অনেক আচ্ছা। ভালো লাগে। এমনি এমনি প্রচলিত অর্থে শোনা যায় যে মেয়েদের আসলে খুব ভালো মেয়ে বন্ধু হয় না, আচ্ছা মেয়েদের ছেলে বন্ধুই খুব ট্রাস্টেড হয়। আচ্ছা। আইরিনের ফিলোসফিটা কি? আমার কাছে মনে হয় যে না, কনসেপ্টটা আসলে টোটালি ডিপেন্ড করে সে ব্যক্তি পার্সনটার উপরে। আচ্ছা। যেমন ডিপেন্ড করে যে আমি তার সাথে কিভাবে ফ্রেন্ডশিপটা করছি আসলে। তার সাথে যদি শুধুমাত্র আমার দেনা পাওনা রিলেশন থাকে তাহলে সেটা ছেলে হোক আর মেয়ে হোক কোনোটাই টিকবে না। আচ্ছা। বন্ধুত্ব আসলে ওরকমই হওয়া উচিত, নিঃস্বার্থ একদম একটা একদম খোলা। খোলামেলা। সো আমার কাছে মনে হয় সেটা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে যেখানেই আমি অ্যাপ্লাই করব যে নিঃস্বার্থভাবে আমি ওকে ফ্রেন্ডশিপের মর্যাদাটা দিচ্ছি, ও আমাকে কারেক্ট দিবে। কারেক্ট। একটা প্রশ্ন আমার খুব কৌতূহলীভাবে করতে ইচ্ছা করছিল, যেটা আমি এর আগেও ফোনে মনে হয় যে জার্নালিস্টে বলেছি, সেটা হচ্ছে চিত্রনায়িকা হিসেবে অনেকভাবে নিজেকে এক্সপোজ করতে হয়। এক্সপোজের বিষয়টা থাকে, যেমন কিছুদিন আগে একটা ছবি তোমার ভাইরাল হয়েছে, একটা ফটোগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে। এটা একজন ফিল্মের অ্যাক্ট্রেস করতেই পারেন, কিন্তু বাংলাদেশি প্রেক্ষাপটে তুমি এই সাহসটা নিলে বা তোমার কাছে কি মনে হলো? আমি আমার তোমার কাছে- কাছে একেবারে তোমার প্রশ্নটা তোমার উপর ছেড়ে দিলাম। আমার কাছে খুবই ন্যাচারাল মনে আচ্ছা, হয়েছে। বাহ। ন্যাচারাল কারণ আমার কাছে এটা মনে হয় যে আজকে আমার জায়গায় আমাদের দেশটা যদি বাংলাদেশ না হয়ে যদি ইউএসএ হতো বা আদার্স যে কোনো একটা কান্ট্রি হতো তাহলে এটা নর্মাল হতো।
আচ্ছা, আমাদের দেশ বাংলাদেশ দেখেই কি যেটা পিয়ার বিকিনির প্রতিযোগিতার সময় একটা আলোচনা হয়েছে। এক্স্যাক্টলি, এটা যদি আমাদের বাংলাদেশ না হয়ে যদি অন্য কোনো কান্ট্রি হতো তাহলে আমরা ইজিলি মেনে নিতাম। আচ্ছা। হ্যাঁ, এবং সেটাকে কোনো আমি মানে নেগেটিভ ওয়েতেই দেখতাম না। আচ্ছা। আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেই কি ভুলটা করলাম, তা তো না। আচ্ছা। আমার বাংলাদেশ অনেক ভালো, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। সো আমি মনে করি যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলছি। সো সেই জায়গা থেকে আমি যখন বাইরে কাজ করে আসছি তখন প্রাউডলি বলছি আমি বাইরে কাজ করে আসছি, বাহ। এবং ওই কাজটা যখন বাংলাদেশে করছি তখন তখন সেটা সেটা সমালোচিত হচ্ছে। সমালোচনা হচ্ছে। কেন আমরা কি সেই সমালোচনাটাকে পজিটিভলি আলোচনা করতে পারি না? বাহ, চমৎকারভাবে কথা বললে। এবং আসলে আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, চিত্রনায়িকা আইরিন কোন জায়গায় নিজেকে দেখতে চায়? শেষ প্রশ্ন আমার। আইরিন দেখতে চায় অ্যাক্টিং করছে, অ্যাক্টিং করছে অ্যান্ড অ্যাক্টিং করছে। অ্যাক্টিং এর সেটা যে জায়গায় হোক না কেন, আইরিন অ্যাক্টিং করছে। মানে অভিনয়ের acting সাথে তো করবাই তুমি। না, অভিনয়ের সাথেই থাকতে চাই। আচ্ছা। যে পার্টিকুলারলি এভাবে বলতে পারবো না যে আমার লাইফে এটাই লাগবে, এটা আচ্ছা। আসলে পসিবল না বলাটা। যেমন আমি শুরুটা যেমন হয়েছিল, আমি জানতাম না আজকে আমি চিত্রনায়িকা হতে পারবো। সো সেই জায়গা থেকে আমি ট্রাই করেছি, আমার এই জায়গাটাতে আসার জন্য আমি ট্রাই করেছি, সেই ট্রাইটা থাকবে। আর বাকিটুকু তো আচ্ছা, আইরিনের ছবি দেখার জন্য আইরিনের দর্শকদের আসলে কিভাবে বলবে সেটা তোমার ক্যামেরায় বলো, আমি শোটা শেষ করব। এক পৃথিবী প্রেম বা আইরিনের ছবি নিয়ে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এক পৃথিবী প্রেম শুধুমাত্র একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা নয়। এখানে বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের সাথে সন্তানের ভালোবাসা, সন্তানের সাথে বাবা মায়ের ভালোবাসা, সব কিছু মিলিয়েই আসলে এক পৃথিবী প্রেম। বাংলাদেশের বাংলা ছবি দেখুন, আমাদেরকে উৎসাহিত করুন, হলে গিয়ে 21শে অক্টোবর ছবিটি দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ আইরিন, অনেক কিছু শেয়ার করার জন্য এবং আমাদের সাথে হাজির থাকার জন্য। প্রিয় দর্শক, আমি আজকে শোটা এভাবে শেষ করব যে এই আইরিন মেয়েটি মডেলিং র্যাম্প থেকে অনেক দিন হেঁটেছে, অনেক প্যাশন করে আজকে এই অবস্থানে এসেছে এবং অনেক কিছু ছেড়েছিল। নিজে বললো যে অন্য অনেক জায়গায় নিজের এক্সপ্রেশন, নিজেকে এক্সপোজ হতে দেয়নি বিকজ অফ বাংলা সিনেমাকে, বাংলা ফিল্মকে সে ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিদান, ফলাফল, রায় দেবার আসলে টোটাল ক্ষমতা আপনাদের হাতে। যদি আপনারা সিনেমা হলে গিয়ে এই ছবিকে, আইরিনদের ছবিকে প্রমোট করেন, ভালোবাসেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন, সেই প্রত্যাশা রইল। এক পৃথিবী প্রেমের সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।